ফ্রান্স নাকি স্পেন, কে যাবে ফাইনালে? আমার এই জার্সি দেখে এইটা ভাবার দরকার নাই। আমি স্পেন সাপোর্ট করতেছি কিংবা স্পেন ফেভারিট। ফ্রান্সের জার্সিও ছিল কিন্তু ফ্রান্সেরটা পরি নাই, কারণ ফ্রান্সেরটা একটু ভিজে গেছে, এইটা একটু শুকনো আছে, এই জন্য এটা পড়ছি। এনিওয়ে, ফাইনাল পার্ট। ফ্রান্স যাবে নাকি স্পেন যাবে, কে যাবে? শুরুতে কমেন্ট সেকশনে জানাবেন, পুরো ভিডিও দেখার পর কমেন্ট সেকশনে জানাবেন না, দেখবো কারটা মিলে। প্রথমে আমি যে জিনিসটা দিয়ে শুরু করতে চাই সেটা হচ্ছে যে সাম্প্রতিক রেকর্ড বলতেছে স্পেন যাবে। সাম্প্রতিক রেকর্ড কেমন? 2024-এর ইউরোতে সেমিফাইনালে 2-1 ফ্রান্সকে হারাইছে স্পেন। 2025-এ ন্যাশনস লিগের ট্রাইব্রেকারে 5-4 হারাইছে হচ্ছে স্পেন। দুইটাতেই স্পেন হারাইছে ফ্রান্সকে। এবং স্পেনের বস দ্য লাফুয়েন্তে সে কিন্তু নিজেই বলছে যে ফ্রান্সকে যদি একমাত্র কোনো দল হারাতে পারে সেটা স্পেন। মানে সে তো খুব আত্মবিশ্বাসী এবং বাস্তবতা তো তাই বলছে। সাম্প্রতিক অতীতে অন্যান্য দল তাকে খুব বেশি হারাতে পারে নাই। সেই 2022-এ আর্জেন্টিনা একবার হারাইছিল, কিন্তু এবার আর্জেন্টিনা তাকে হারাতে পারবে কিনা সেই সন্দেহ খোদ আর্জেন্টিনার মানে সমর্থকরাই করতেছে। যাও, ওইদিকে যাব না। যেদিকে যেতে চাই সেটা হচ্ছে যে এই ম্যাচটা কেমন হতে পারে, কোন জায়গাটায় এই ব্যাটেলটা হবে। দেখেন, স্পেনের মূল শক্তির জায়গা হচ্ছে যে এমবাপ্পে ফ্রান্সের দলে থাকা আর না থাকা, এটা হচ্ছে যে আকাশ এবং পাতাল। আপনি এমবাপ্পের জায়গায় আপনি যে কোনো একজন স্ট্রাইকার ফ্রান্সের যেগুলো বেঞ্চে বসে থাকবে ওদেরকে খেলাই দেন, এই ম্যাচ বের হবে না। কিন্তু এমবাপ্পে থাকলে এই ম্যাচ বের করা কোনো ব্যাপার না তাদের জন্য, কারণ এমবাপ্পে থাকা এবং না থাকাটা খুবই ইম্পর্টেন্ট এবং খুবই ম্যাটার করে। ফ্রান্সের শক্তির জায়গাটা কি? ফ্রান্সের শক্তির জায়গা হচ্ছে খুব দ্রুত ট্রানজিশন, এবং দ্রুত ট্রানজিশন থেকে তারা খুব দ্রুত কাউন্টার অ্যাটাক করতে পারে, বল কেড়ে নিয়ে দ্রুত কাউন্টার অ্যাটাক করতে পারে, সব কিছুই কাউন্টার অ্যাটাক পারে এবং খুব দ্রুত করে সেটা। তার জন্য বেশি টাইম নেয় না। অন্যান্য দল দেখবেন কাউন্টার অ্যাটাকে গিয়েও মাঝপথে গিয়ে থেমে যায় বা উইংয়ের কাছে গিয়ে আবার কাট ব্যাক করে চলে আসে, কিন্তু তারা কাউন্টার অ্যাটাকে গিয়ে আর কোনো থামাথামি নাই। কাউন্টার অ্যাটাকে গেল মানেই গোল দেওয়ার চেষ্টা। এবং কাউন্টার অ্যাটাকটা করবে না কেন? দুই পাশে মানে বিশ্বের বর্তমানে সেরা উইঙ্গার নিয়ে বসে আছে, ওলিসে এবং হচ্ছে ডেম্বেলে। কারণ এটা করবে না, কারণ দিজে দুয়ে বসে আছে, কারণ এটা করবে না কারণ। প্রথমেই আমার ভিডিওতে বলছিলাম যে ফ্রান্সে মিড বলে কিছু নাই ভাই। চোয়ামেনি এবং হচ্ছে যে আপনার রাবিওকে দিয়ে মিড, আপনারা যারা খেলা বুঝেন তারা কি আপনি বুঝতেছেন চোয়ামেনি এবং রাবিওকে দিয়ে মিড হয়? বেসিক্যালি তাদের মিডের কাজটা করতেছে হচ্ছে যে দেজের দুয়ে, ওলিসে এবং হচ্ছে দেম্বেলে, এবং খানিকটা হচ্ছে যে সালিবা এবং উপামেকানো। তারা এসে এই মিডটাকে কোনো রকমের একটা মানে সাপোর্টিভ রোল দিয়ে যাচ্ছে। কিন্তু মিড বলতে যেটাকে আমরা বুঝি সেটা হচ্ছে যে স্পেনের রদ্রি খেলা দেখবেন। রদ্রি এখন পর্যন্ত হোল্ডিং মিডে যে পরিমাণ সুন্দর করতেছে, মানে আই জাস্ট ক্যান বিলিভ যে এই বয়সে এসে এত সুন্দর ইঞ্জিনের মতন খেলাটাকে সে নিয়ন্ত্রণ করতেছে। স্পেনের শক্তির জায়গায় এটা। স্পেন মধ্যমাঠে বল নিয়ন্ত্রণ করবে, বল আপনাকে কেড়ে নিতে দেবে না, অনেকখানি সময় বল আপনাকে মানে কাছে রাখবে, তখন আপনাকে ভুল করতে বাধ্য করলে তাকে তখন তার গোল করা শুরু করবে, গোল করতে চাইবে। কিন্তু এখানে প্রবলেম হচ্ছে ওয়ারজাবাল কি গোল করার জন্য পারফেক্ট নাকি? ওয়ারজাবাল প্রচুর গোল করতে পারে, কিন্তু প্রচুর গোল সুযোগ মিসও করে। সো স্পেনের যদি এমবাপ্পে থাকতো ওয়ারজাবাল জায়গায়, তাহলে হচ্ছে স্পেন এই মানে এরকম দলকে কয়েকশো গোল দিতে পারতো। কিন্তু সমস্যাটা হচ্ছে যে মিডফিল্ডে বল নিয়ন্ত্রণ নিতে হবে না, স্ট্রাইকিংয়ে গিয়ে আপনাকে সেই কাজটা করে আসতে হবে। মিকেল মেরিনো 2বার আপনাকে বাঁচাইছে, কিন্তু 3য়বার বাঁচাবে এর গ্যারান্টি কে দিচ্ছে আপনাকে? তার মানে স্পেনের স্ট্রাইকিং অবশ্যই একটা দুশ্চিন্তার নাম। ওদিকে ফ্রান্সের স্ট্রাইকিং একটা সবচেয়ে শক্তিশালী জায়গা। তাহলে ব্যাটেলটা কি হবে? ব্যাটেলটা আমার কাছে যেটা মনে হয়, স্পেন চেষ্টা করবে মিডে বল নিয়ন্ত্রণ রেখে স্পেন ফ্রান্সকে বিরক্ত করবে, তাদের ডিফেন্ডারকে উপরে উঠে আসতে একটু মানে নিয়ে আসবে, উপরের দিকে নিয়ে আসবে। যখন উপরের দিকে নিয়ে আসবে তখন তারা উইং থেকে এইবার সম্ভবত একটু কাউন্টার অ্যাটাক বা একটা কিছু করার চেষ্টা করবে, কারণ তাদের উইংয়ে বিশ্বের সবচেয়ে দামি উইঙ্গার লামিন ইয়ামাল আছে, তারপরে হচ্ছে আপনার দেখে নিকো উইলিয়ামস আছে, রাইট? সো ওই জায়গা থেকেও যদি আপনি ভাবেন তাহলে আমি বলবো যে স্পেনেরও একটা দুর্দান্ত সুযোগ আছে, সম্ভাবনা 50-50। ডিফেন্সে এখন পর্যন্ত ফ্রান্স কোনো গোল খায় নাই। সালিবা, উপমেকানো, কন্তে, দিন, তারপরে হচ্ছে যে বার্সেলোনার হচ্ছে কোন্দে, এখন পর্যন্ত সলিড। কিন্তু এদিকেও আবার
স্পেনের অবস্থা খুব খারাপ তা না, কিন্তু মাত্র একটা গোল খেয়েছে তারা এই বিশ্বকাপে। এবং তাদের হচ্ছে যে আপনার কুকুরিয়া, তারপর হচ্ছে পুরো, তারপর লাপোর্তা, একদম সলিড রক ডিফেন্স। কুবার্সি এই বয়সে এসে দুর্দান্ত খেলতেছে, কম বয়সে প্রথম বিশ্বকাপ, দুর্দান্ত। সো সব কিছু মিলে এই ব্যাটেলটা ভাই বিশ্বকাপের ফাইনাল হওয়ার কথা ছিল আমার মনে হয়, কিন্তু সেইটা সেমিফাইনাল হয়ে গেছে। এই ব্যাটেলটা দুর্দান্ত, আপনার একটা ব্যাটেল দেখতে যাচ্ছেন। মিডে বল নিয়ন্ত্রণ করবে হচ্ছে স্পেন, কাউন্টার অ্যাটাক দেওয়ার চেষ্টা করবে ফ্রান্স, এবং কাউন্টার অ্যাটাকে যখন ফ্রান্সের যে গতি, এমবাপের যে গতি, সেই গতির সঙ্গে কুকুরে এরা লাভ করতে এরা পেরে উঠবে কিনা, এটাই ব্যাপার, এটাই হচ্ছে মূল খেলা। এবং ওলিসে আর দেমবেলে যখন দুই পাশ থেকে যখন উইংয়ে অ্যাটাক করবে, মানে যখন কাটব্যাক করে ঢুকে পড়বে, তখন তাদের ওই দূরপাল্লার শট উনাই সিমন ঠেকাইতে পারবে কিনা, এটাও একটা ব্যাপার। উনাই সিমন এখনো পর্যন্ত খুব ভালো পারফরমেন্স দেখাচ্ছে, তারপরেও আমার কাছে মনে হয় যদি আপনি চান্সেসের কথা বলেন, ফ্রান্স তো অনেকটাই এগিয়ে, কিন্তু যদি আপনি গেম ম্যানেজমেন্টের কথা বলেন, তাহলে আমি স্পেনকে এগিয়ে রাখবো, কারণ তারা গেম ম্যানেজমেন্টটা খুব ভালো জানে, এবং তাদের সবচেয়ে বড় জায়গাটা হচ্ছে যে তারা মিডে খেলাটি নিয়ন্ত্রণ করে। অভিজ্ঞতার দিক থেকে ফ্রান্স এগিয়ে, অভিজ্ঞতায় এবার স্পেন একটু কম, কিন্তু অভিজ্ঞতা দিতে তো সব কিছু হবে না। আর্জেন্টিনার এর আগের টিম শুধু মেসি ছাড়া সবই প্রায় অনভিজ্ঞ ছিল, মেসি আর দি মারিয়া ছাড়া। সো সেই টিমও কিন্তু বিশ্বকাপ জিতছে। সো অভিজ্ঞতার ব্যাপারটা এখানে আমি মুখ আনতেছি না, খেলাটা হচ্ছে মাঝখানে মিডে এবং কাউন্টার অ্যাটাকে ঠেকানোর ব্যাপারে। এখন আমার কাছে মনে হয় এই ম্যাচটা খুব সহজ হবে না। এই ম্যাচটা এমন হতে পারে যে 120 মিনিট পর্যন্ত যেতে পারে, পেনাল্টি শুট আউট পর্যন্ত যেতে পারে, কারণ সবাই চেষ্টা করবে। কিন্তু যে বললাম, কিলিয়ান এমবাপ্পে এমন একটা জিনিস যে কোনো মোমেন্টে যে কোনো ডিফেন্সকে ভেঙে চড়িয়ে দিতে পারে, তার সাথে আবার যোগ আছে ডেম্বেলে এবং ওলিসে। সো যে কোনো মোমেন্টে যে কোনো কিছু করে ফেলতে পারে কিলিয়ান এমবাপ্পে, এবং সেটাই পসিবল। আর ওদিকে লামিন ইয়ামাল লাস্ট ম্যাচে খুবই ভালো খেলছে, তার আগের ম্যাচগুলো অত ভালো খেলতে পারে না। লামিন ইয়ামাল একা একা চেষ্টা করতেছে, কিন্তু তার আমার কাছে মনে হয় তার ফর্ম লাস্ট ম্যাচে যতটা ভালো ছিল তার আগেগুলো ভালো ছিল না। সো এই ম্যাচে যদি সেই তার ফর্মটা ধরে রাখতে পারে, তাহলে লামিন ইয়ামালকে ঠেকানোটাও হচ্ছে যে সালিবাদের জন্য আর একটা থ্রেট হবে। সো এই ম্যাচে আমার কাছে মনে হয় 50-50 সম্ভবত চান্স এমন হতে পারে যে মানে পেনাল্টি শুট আউটের দিকে যেতে পারে। কিন্তু লাস্ট যে কথাটা বলে শেষ করবো, দিদের দেশম এবং লাফুয়েন্তে দুজনেই খুব টেকনিক্যালি সাউন্ড, কিন্তু যেহেতু লাস্ট 2 মিনিটে হচ্ছে যে ফ্রান্সকে রুখে দিয়েছে স্পেন, সো এবারও আমার কাছে মনে হয় লাফুয়েন্তের সেই ক্যারিশমা, তখন তিনি করছিলেন, সেই ক্যারিশমাটাকে আরেকবার দেখা যাবে কিনা, এটা এখন প্রশ্ন। এ ব্যাপারে আপনাদের কি মতামত, সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। যেহেতু বিশ্বকাপ শেষ হয়ে যাচ্ছে, আর তো বিশ্বকাপ পাওয়া যাবে না, আর 2-3টা ম্যাচ আছে। আবার অবশ্যই ভিডিও আমরা সবসময় করি, ভিডিও সবসময় করবো, কিন্তু এই ম্যাচে কি ফলাফল হতে পারে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানান। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।